আজ রাজশাহী বিভাগের 4 জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, দলের রাষ্ট্রনীতি এবং নারী ও সংখ্যালঘু ইস্যুর অবস্থানে সন্তুষ্ট পশ্চিমারা, দাবি মুখপাত্রের। আমরা কোনো দেশপন্থী আমরা হব না, বরং আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথে কথা বলবো। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষণা আজ। 16 আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল সহ 8 জনই পলাতক। নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা ঢাকার নতুন 36 ওয়ার্ডে নির্বাচনী হাওয়া। প্রার্থীদের অঙ্গীকারে পুরোপুরি আস্থা না রাখলেও পরিবর্তনের আশায় ভোট দেবেন বাসিন্দারা। কাশেরকান্দির, গুন্নাগড়ের, ফকিরখালীর কত রুগী যে এমনি আনো কত কষ্ট করিয়া। ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আইনগত দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আজ রাজশাহী বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। প্রথমে নওগাঁ যাবেন ডাক্তার শফিকুর। বেলা 11টার দিকে শহরের এটিএম মাঠের জনসভায় তার বক্তব্য রাখার কথা। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে, সেখানে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুরে বক্তব্য দেবেন। পরে রাজশাহীর গোদাগাড়িতে মহিশালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারাও জনসভায় উপস্থিত থাকবেন। সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। দর্শকের পর্যায়ে নওগাঁ থেকে যোগ দেবেন সহকর্মী শফিক ছোটন, যাচ্ছে তার কাছে। শফিক, জামায়াত আমির কখন আসবেন? সমাবেশস্থলে জড়ো হওয়া 11 দলীয় জোটের নেতাকর্মী এবং সমর্থকরা কি বলছেন? স্থানীয় নেতৃবৃন্দ বলছেন কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সমাবেশস্থলে এসে পৌঁছবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 11 দলীয় নেতৃবৃন্দ আছেন এখানে, তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন। জামায়াতের স্থানীয় এবং বিভাগীয় কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন। একই সাথে নওগাঁর 6টি আসনে জামায়াতের যেসব প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করছেন, তারা বক্তব্য রাখছেন একে একে এবং এই বিশাল জনসভায় তারা তাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছেন। আগামী দিনের একটি সুন্দর এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার দিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন। একই সাথে এই এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি যদি একটু মাঠের অবস্থা দেখাই তাহলে হচ্ছে যে এর মধ্যে অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান তিনি 11টায় বক্তব্য দেওয়ার কথা ছিল, তিনি এখন পর্যন্ত অবশ্য এসে পৌঁছাননি, কিন্তু এতিম মাঠের কানায় কানায় পূর্ণ নেতাকর্মীতে এবং বিভিন্ন এলাকা থেকে নওগাঁর 11টি উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ এসেছেন, ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য এসেছেন এবং আগামী দিনে জামায়াতে ইসলামের কি পরিকল্পনা রয়েছে, তারা কি করতে চান এবং সামনের যে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে প্রধান অতিথি কি বলবেন সেটি শুনবার জন্য কিন্তু দলে দলে সকাল থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে এটিএম মাঠে পুরোটা কানায় কানায় পূর্ণ নেতাকর্মী। শাওন। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল সহ নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান পশ্চিমা কূটনীতিকরা। সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তাতে বিদেশিরা সন্তুষ্ট, দাবি দলটির। মুখপাত্র ইহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ভারত সহ সব দেশের সাথেই আত্মসম্মান এবং মর্যাদার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় জামায়াত। বলেছেন, দিল্লি প্রতিবেশী সবার আগে নীতি বাস্তবায়ন করলে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান সম্ভব। দলটির ভাষ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন বিশেষ কোনো দেশপন্থী রাজনীতি করবে না জামায়াত। দাবি, পাকিস্তানের সাথেও আলাদা কোনো সম্পর্ক নেই দলটির। বাকিটা মাহফুজ মিশর রিপোর্টে।
জমজমাট নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামী। নিজেদের ইসলামী দল বললেও রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের কথা বলছে তারা। 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের পতনের পর থেকেই বিদেশিদের সাথে জামায়াতের বৈঠক আলোচনা খুবই দৃশ্যমান। এসব বৈঠকে তাদের নীতি কৌশল, বিশেষ করে নারী ও সংখ্যালঘু ইস্যুতে দলটির অবস্থান পশ্চিমারা জানতে চেয়েছে, সেটি স্পষ্ট করলেন এই নেতা। জামাতের পলিসি, উইমেন্স পলিসিটা কী হবে, মাইনরিটি পলিসিটা কী হবে, ফরেন পলিসিটা কী হবে, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের দায়িত্ব পেলে আমাদের সরকার ব্যবস্থাটা কী ধরনের হবে, এগুলো তারা আমাদের জানতে চেয়েছেন এবং এগুলো নিয়ে তাদের সাথে আমাদের অনেক দফা আলোচনা হয়েছে। তাদের আলোচনা, তাদের সে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সরকার গঠনের সুযোগ পেলে শরিয়া বা ইসলামী আইন দলটি বাস্তবায়ন করবে কিনা তাও বুঝতে চেয়েছেন বিদেশিরা। দলের লিডারশিপ, দলের বিভিন্ন কলা কৌশল, আমাদের পলিসি, ফিলোসফি, স্ট্র্যাটেজি, টেকনিক, এগুলো তারা জানতে চেয়েছেন। যে এই একটা দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, ভিন্ন মত আছেন, পাহাড়িরা আছেন, সমতলের আছেন, সব ধরনের মানুষ আছে। রাষ্ট্র পরিচালনার জন্য তো তার একটা কনস্টিটিউশন আছে। এই কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে, এটাই তো চলে আসছে, আমাদের এটা চলতে থাকবে আর কি। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা সবার কাছে স্পষ্ট করেছি। এমনও বলেছেন যে তোমরা কোন দেশের কোন মডেল ফলো করবা, নাম বলেছেন অমুক দেশ অমুক দেশ। আমরা বলেছি বাংলাদেশ তো বাংলাদেশি মডেল হবে, সেখানে অন্য কোনো মডেল আনার প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের ঘনিষ্ঠতা নিয়ে কথা উঠলেও নেতাদের দাবি কেবল বাংলাদেশপন্থী রাজনীতি করছেন তারা। কোনো দেশের দিকেই আমরা ঝুঁকে পড়ে আমরা কোনো দেশপন্থী আমরা হব না, বরং আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথে কথা বলবো। প্রতিবেশী ভারত নিয়ে রাজনীতির মাঠে নানা সমালোচনা করলেও দেশটির সাথে বিদ্যমান সংকট সমাধানে আশাবাদী জামায়াত। বাস্তব ভিত্তিক অনেকগুলো সমস্যা আছে। যদি আমাদের সরকার গঠনের সুযোগ হয় তাহলে তো এই সমস্ত মৌলিক ইস্যুগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এক হাতে তালি বাজে না। বাংলাদেশ যেমন উদ্যোগ নেবে, আমার ধারণা ভারতের বিচক্ষণ রাজনীতিবিদ এবং সরকারে যারা আছেন তাদেরকেও বিষয়টিকে এগিয়ে আসতে হবে। চীনের সাথে ঘনিষ্ঠতা নিয়ে কোনো দেশের প্রশ্ন আছে বলেও দাবি তার। অন্যান্য ডেভেলপমেন্টরা জিজ্ঞেস করেছেন তোমরা চীনে গেলে কেন, বলে চিন্তা দিয়েছে তোমরা দাও দাও। পাকিস্তানের সাথে বাড়তি ঘনিষ্ঠতার কথাও পুরোপুরি অস্বীকার করেন এই জামায়াত নেতা। আলাদা কোনো সম্পর্ক কোনো দেশের সাথে নাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবরাখবর জেনে নিতে চাই। এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, আপনি এখন কোন এলাকায় রয়েছেন? প্রার্থীরা প্রচারণায় নেমেছেন কিনা এবং এই আসনের ভোটারদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? শাওন, এই মুহূর্তে আমি আছি ঢাকা 16 আসন এবং সেই ঢাকা 16 আসনে এই মুহূর্তে বিএনপির যিনি প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, তার যে আসন যেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। বেলা 11টা নাগাদ প্রচারণা তার যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কিন্তু সেটি শুরু হয়নি। সবাই আসলে তার অপেক্ষায় আছে। সেই পরিস্থিতি যদি একটু আপনাকে দেখাই, নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উৎসুক জনতা যারা বলি, তারা যেমন আছে, নেতাকর্মীদের ভিড় তো নিঃসন্দেহে আছে এবং তারা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এখানে তারা অবস্থান করছেন। আমিনুল হকের ক্ষেত্রে এই মুহূর্তে তারা যেটি বলছেন যে যেহেতু তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা জামাতের একজন প্রার্থী আব্দুল বাতেন, তার সাথে তারা বলছেন যে মূল প্রতিদ্বন্দ্বিতা সেখানেই হবে এবং সেখানে তারা এক ধরনের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তাদের যে প্রার্থী তারা আসার আগেই, সেখানে তারা বলছেন যে এখানে মূল সমস্যা এই মুহূর্তে, আমি ভোটারদের সাথে যখন কথা বলেছি তারা যেটি বারবার বলছিলেন যে একটি সমস্যার কথা আমরা সবসময় দেখি যে যখনই বড় ধরনের বৃষ্টি হয়, মেট্রো রেল স্টেশন হওয়ার পরেও কিন্তু আমরা দেখি যে এলাকায় এক ধরনের বিশাল জলবদ্ধতা হয়। এই জলবদ্ধতা সমস্যার সমাধান আসলে সবার আগে এই এলাকার মানুষ চান। আরেকটি বিষয় তারা এই সম্প্রতি যেটি বেড়েছে তারা বলছেন সেটি হচ্ছে যে গ্যাসের সংকট হঠাৎ করে বেড়ে গিয়েছে। একই সাথে তারা যেটি বলছেন যে মিরপুর এলাকায় এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে তাদের ধারণা, সেই পরিস্থিতি যাতে উন্নত হয় সেটি তারা কিছুটা নিশ্চিত হওয়ার কথা বলছেন। তো এই মুহূর্তে 4 লাখ ভোটারের যে এলাকা, সেখানে আসলে সবাই নিজেদের প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছেন। এর আগে আমিনুল হক একটি অভিযোগ করেছিলেন যে এখানে আসলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদ্বন্দ্বী দলের যারা প্রার্থী বা প্রার্থীর লোকজন তারা গিয়ে এনআইডি কার্ড এবং তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভোটারদের কাছে এক ধরনের আতঙ্ক তৈরি করছেন। সেটি সমাধানের জন্য তারা নির্বাচন কমিশনে যোগাযোগ করবেন বলে প্রার্থীর যারা কর্মী তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত তার প্রচারণা শুরুর অপেক্ষায় আমরা আছি। শুরু হলে নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ তৌহিদ আপনাকে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ মোট 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করবে।
এটি হবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়। 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ঢাকা জেলার সাবেক এএসপি আব্দুল হালিল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুল সহ 8 জন এখনো পলাতক। মামলায় সাক্ষ্য দিয়েছেন 23 জন। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। দর্শক, এ বিষয়ে আরো জানবো যাচ্ছি সহকর্মী রাব্বি হোসেনের কাছে। রাব্বি, মামলার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। রায় ঘোষণা কখন নাগাদ শুরু হতে পারে, এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা? শাওন, আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় আজকে 12:30টার সময় শুরু হবে রায় ঘোষণা, যেটি ভিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এই মামলাটি মূলত 5 আগস্টের দিন আশুলিয়া থানার সামনে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয় এবং টোটাল 7 জনকে এই মামলায় এখানে ভুক্তভোগী রয়েছেন, যার মধ্য থেকে আমরা যদি দু একজনের নাম বলি যে সেখানে তানজিল রয়েছেন, সুজয় রয়েছেন, পাশাপাশি এখানে আবুল হোসেন রয়েছেন, তাদেরকেই মরদেহ পুড়িয়ে আসলে হত্যা করা হয়। এই মামলাটি যখন ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়, এখানে 24 জন সাক্ষ্য দিয়েছেন, তদন্তকারী কর্মকর্তা সহ সেখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি এখানে ফরেনসিক বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়েছেন। 6টি দালিলিক প্রমাণ এখানে বস্তু প্রদর্শন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে, যখন এই 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয় তখন একজন জীবিত ছিলেন। তিনি আহত অবস্থায় সেখানে তাকে এই ভ্যানের উপর তুলে পেট্রোল ঢেলে মূলত তাকে আসলে পুড়িয়ে হত্যা করা হয়। এরপরে এই 16 জনকে আসামি করে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে সেখানে 8 জন গ্রেফতার রয়েছে এবং 8 জন পলাতক রয়েছেন। যেহেতু ট্রাইব্যুনালের তৃতীয় মামলার রায়, এটি 12:30টার সময় শুরু হবে কার্যক্রম। আমরা পরবর্তীতে এই মামলার রায় ঘোষণার পরবর্তী লাইভে আমরা আসলে কার্যক্রমটি জানাবো। শাওন, আপনার মাধ্যমে আমরা সেটি জানাতে পারবো দর্শকদের। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। ঠাকুরগাঁওয়ের ভাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। আর পরে আমরা সবাই তখন জেনে 24-এর যে নির্বাচনটা হলো সেটা ঠিক মতো হয়। তো এবার পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকেরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের নির্বাচন করবে, তারাই সরকারটা গঠন করুক। সেনাবাহিনীর নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এইবার সম্ভাবনা খুব বেশি, এবার একটা সুন্দর নির্বাচন হবে। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তার আইন বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশকে সুশাসন ব্যবস্থা করবে। দর্শক, রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার আরো খবরাখবর জেনে নেব। খিলগাঁও এলাকায় রয়েছেন সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, প্রার্থীরা প্রচারণায় নেমেছেন কিনা জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? শাওন, বেশ কিছুদিন ধরেই কিন্তু প্রার্থীরা ঢাকার সব আসনগুলোতে তারা প্রচার করছেন। তো আমি এই মুহূর্তে আছি ঢাকা 9। এটি কিন্তু ঢাকার একটি জনবহুল এলাকা এবং এখানে প্রায় 5.25 লাখ ভোটার। তো এই ঢাকা 9-এ কিন্তু বিএনপি যিনি প্রার্থী আছেন হাবিবুর রশিদ হাবিব, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাভেদ রাসিন, আর তাসনিম যারা ডাক্তার, যিনি ফুটবল মার্কা নিয়ে স্বতন্ত্র
নির্বাচন করছেন। আমরা তাসনিম জারার সাথে কথা বলবো। তিনি তার আজকের যে প্রচার, তাসনিম জারা তিনি খিলগাঁয়ের বউবাজার এলাকা থেকে শুরু করবেন। তো প্রথম এই অংশটি এখানে, আমরা এখনই তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তাসনিম জারা জাস্ট এখানে এখন আসলেন, তিনি প্রচার মাত্র শুরু করলেন। তাসনিম জারা, একটু কথা বলতে চাই আপনার সাথে। দু একদিন আগে দেখলাম সামাজিক মাধ্যমে আপনি পোস্ট দিয়েছিলেন যে আপনার ব্যানার পোস্টার ওগুলো খুলে ফেলা হচ্ছে। তো সার্বিকভাবে নির্বাচনের যে অবস্থা, সেটা নিয়ে আপনার কি মন্তব্য, আপনার আসুন? সার্বিকভাবে সবাই অনেক মুখিয়ে আছেন আগামী নির্বাচনের জন্য। সবার মধ্যে অনেক উৎসাহ, অনেক আগ্রহ নিয়ে তারা মুখিয়ে আছেন 12 তারিখের জন্য। কিছু শঙ্কা আছে যে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, আগের মতো আবার ভোট কাউন্ট হবে না, কিংবা ভোট আগে দেয়া হয়ে গেছে এরকম হবে কিনা, কিছু শঙ্কা আমরা শুনছি ভোটারদের কাছ থেকে। তবে যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয়, সেটাই আশা থাকবে। প্রার্থী হিসেবে আপনার কি মনে হচ্ছে? প্রার্থী হিসেবে আমার মনে হচ্ছে যে মানুষ অনেক উৎসাহী, নির্বাচন নিয়ে সচেতন, রাজনীতি নিয়ে অনেক সচেতন। সবাই চিন্তা করছেন, পরিকল্পনা করছেন যে কিভাবে ভোট দিতে যাবেন, কাকে ভোট দিবেন, কেন ভোট দিবেন, সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। যেখানেই যাইব, যে আচ্ছা সকালবেলা এটা নিয়ে আলোচনা করছিলাম, বা আমরা বন্ধুরা মিলে এটা আলোচনা করছিলাম, খাবার টেবিলে আলোচনা হয়েছে। তো সবাই আসলে চিন্তা করছে, সচেতনতা আছে। তো এই জায়গায় আমার মনে হয় সবাই মুখিয়ে আছে নির্বাচনের জন্য। শাওন, তাসনিম যারা বলছিলেন যে ভোটাররা মুখিয়ে আছেন নির্বাচনের জন্য, তো আমরা তার প্রচার শুরু হয়েছে, এর পরের খবরগুলো আমরা আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই। রাশিদ, অনেক ধন্যবাদ আপনাকে। রাশিয়ার সাথে প্রায় 4 বছরের যুদ্ধে ইউক্রেনের 55,000 সেনা নিহত হয়েছে। বুধবার ফরাসি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, প্রাণহানির এই তালিকায় স্থায়ী সেনা ছাড়াও যুদ্ধকালীন নিয়োগপ্রাপ্ত সেনারা রয়েছে। এছাড়াও জেলেনস্কি জানান, যুদ্ধরত বিপুল সংখ্যক সৈন্যের খোঁজ পাচ্ছে না সরকার, যাদের অনেকেই নিহত হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে। এর আগে সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে জেলেনস্কি দাবি করেছিলেন যুদ্ধে 46,000 সেনা মারা গেছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে নিহত সৈন্যের আনুষ্ঠানিক সংখ্যা 55,000, যাদের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সেনা রয়েছে। এছাড়াও আমাদের হিসাবে নিখোঁজ রয়েছে বিপুল সংখ্যক সেনা। নাইজেরিয়ায় 2 রাজ্যে বন্দুকধারীদের হামলায় প্রায় 200 জন নিহত হয়েছে। প্রশাসন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে আকস্মিক হামলা চালায় বন্দুকধারীরা। এতে কমপক্ষে 170 জন নিহত হয়। অন্যদিকে একই দিন রাতে উত্তরাঞ্চলের কাতসিনা রাজ্যেও তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় বাড়ি বাড়ি গিয়ে মানুষ হত্যার অভিযোগ উঠেছে। এই হামলায় প্রাণ গেছে 21 জনের। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। অপরাধীদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দর্শক, এই ছিল যমুনা নিউজ।